অভিযোগে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে পরোয়ানা 12 ফেব্রুয়ারির মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ট্রাইব্যুনালের। মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আগামী 12 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আর কোনো আয়নাঘর ভাতের হোটেল হবে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চলতি বছরেই শতভাগই পাসপোর্টের ঘোষণা। চট্টগ্রাম আদালত থেকে 1911 মামলার নথি গায়েব, থানায় জিডি, উদ্ধার না হলে কঠিন হবে অপরাধ প্রমাণ। আমরা গত 12 তারিখ 12-12-24 ইংরেজি তারিখে অবকাশকালীন ছুটির পরে আমরা যখন 1 তারিখে আসলাম তখন দেখলাম যে এখানে নথিগুলো নেই। রাজশাহী হাসপাতালে জলাতঙ্ক টিকার সরবরাহ বন্ধ, চরম ভোগান্তিতে রোগীরা বাইরে থেকে কিনতে হচ্ছে চড়া দামে। আমাদের পোলাকে কুত্তে কামড়াইছে, 2 নাম্বার দিয়ে গেছে, 2 নাম্বার দিয়েছে, আর 3 নাম্বারটা এখন এসে নাই। ভ্যাকসিন দিতে গেছি, মাগনা দেয় বিলে ফ্রি, এসে দেখছি নাই। সাভারে নির্দিষ্ট জাম্পিং জোন না থাকায় যত্রতত্র ফেলা হচ্ছে বর্জ্য, হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, উদাসীন কর্তৃপক্ষ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। আওয়ামী লীগের 16 বছরে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে আছেন প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। আগামী 12 ফেব্রুয়ারি গুমের মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, দ্রুতই গুমে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষ হবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। সাল 2009 থেকে 2024 আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক বিরোধের জেরে গুম খুনের ঘটনা ঘটেছে কয়েক হাজার। কেউ গুম থেকে ফিরে এসেছেন, আবার কেউ হারিয়ে গেছেন চিরতরে। 5 আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর উঠে আসে শেখ হাসিনা সরকারের 16 বছরের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গ। গঠন করা হয় গুম কমিশন। সোমবার সকালে গুমের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। শুনানিতে প্রসিকিউটর বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ। যারা গুম করতেন তাদেরকে পুরস্কৃত করা হতো। তুলে ধরেন গুম তদন্ত কমিশনের প্রতিবেদন। শুধু শেখ হাসিনাই নন, প্রতিবেদনের নাম উঠে আসে শেখ হাসিনা সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি বেনজির, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদের। সেই সাথে গুম করে রাখা আয়নাঘর বা বন্দিশালা থেকে 758 জনের মধ্যে অধিকাংশ ফেরত আসলেও 204 জন এখনো নিখোঁজ বলে জানান প্রসিকিউটর। পরে ট্রাইব্যুনাল 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গুমের যে ভয়াবহ সংস্কৃতি তৈরি হয়েছে সেটিকে নিষ্পত্তি করতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার নিশ্চিত করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে, নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ সংস্থার 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি করাকে ন্যায় বিচারের প্রথম ধাপ মনে করে সন্তুষ্টির কথা জানান গুম হওয়া পরিবারের সদস্যরা। এই অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত 1 যুগেরও বেশি, যেটার আজকে প্রথম আমরা যে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য আমরা দাঁড়াতে পারলাম, বিচারের দাবিতে এই জায়গায় আসতে পারলাম। তো ইনশাআল্লাহ আমরা সামনে যেই দিনগুলোতে আরো স্বচ্ছ ন্যায় বিচার নিয়ে সামনে আসতে পারবো এবং প্রত্যেকটা পরিবার জানতে পারবে তার পরিবারের স্বজনের সাথে আসলে কি হয়েছে। এই সরকারকে ধন্যবাদ জানাই যে আমরা বিচার পাচ্ছি, ইনশাআল্লাহ বিচার পাবো। আগামী 12 ফেব্রুয়ারি গুমের অভিযোগে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দিতে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ডিবি কার্যালয়ে আয়নাঘর কিংবা ভাতের হোটেল থাকার কোনো সুযোগ নেই, সিভিল পোশাকে কাউকে গ্রেপ্তারও করা যাবে না, এমনটাই জানালেন জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী 31 ডিসেম্বরের মধ্যে শতভাগী পাসপোর্ট চালুর পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, পুলিশ ভেরিফিকেশনের বিধান এখনও বাতিল হয়নি। 31 জানুয়ারির পর অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে পাসপোর্ট অধিদপ্তর ও গোয়েন্দা কার্যালয় পরিদর্শন করেন তিনি।
শিউলি রায়কে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় অধিদপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন তিনি। চলতি বছরই শতভাগ ই পাসপোর্ট চালুর পরিকল্পনা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের কারণে এই মুহূর্তে পুলিশ ভেরিফিকেশন বন্ধের সুযোগ নেই। পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু থাকে, কি বলে, হ্যারাসমেন্ট হয়, যে পাইতে দেরি হয়, এই হয় সেই হয়, প্লাস পুলিশের সংখ্যা অনেক সময় কম। বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী 31 জানুয়ারির মধ্যে ভিসা সংগ্রহ না করলে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 31 জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে, শুধু তাদের না, তাদের প্রতিষ্ঠানও তা না হলে 31 পরে জানুয়ারি পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব। পরে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আয়নাঘর কিংবা ভাতের হোটেলের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে উপদেষ্টা বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি দুই গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ। আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না, এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে। ছিনতাই বন্ধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। এই সময় সচিবালয়ের সামনে আন্দোলনকারীরা শৃঙ্খলা ভঙ্গের কারণেই পুলিশ বাহিনী থেকে অব্যাহতি পেয়েছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উধাও জলাতঙ্ক ভ্যাকসিন। কুকুরের কামড়ে হাসপাতালে এসে ভ্যাকসিন পাচ্ছেন না ভুক্তভোগীরা। হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে বাইরে থেকে চড়া দামে কিনতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নতুন করে সরবরাহ না হওয়ায় এই সংকট। ভ্যাকসিনের জন্য চিঠি দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। কাজী শাহিদের প্রতিবেদন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সংকট দেখা দিয়েছে জলাতঙ্কের ভ্যাকসিনের। ভ্যাকসিন না পেয়ে আক্রান্ত 4 জনের সঙ্গে ভাগাভাগি করে নিতে হচ্ছে 1 ডোজ ভ্যাকসিন। আমার পোলাকে কুত্তে কামড়াইছে, 2 নাম্বার দিয়ে গেছে, 2 নাম্বার দিয়েছে, আর 3 নাম্বারটা এখন এসে নাই, তো কিনে দিতে হবে। আমরা 4 জনে মিল করে ধরেন কিনতেছি সিরিজ সহ 122 টাকা করে। আমি ভ্যাকসিন দিতে যখন যাই তো ওখানে কোনো বললো যে এখানে ভ্যাকসিনের সাপ্লাই নাই, এখন ভ্যাকসিন কিনতে যাইতেছি। রাজশাহীর 9 উপজেলা সহ আশেপাশের কয়েক জেলার কুকুরে কামড়ে আক্রান্তরা চিকিৎসা নেয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। সরবরাহ না থাকায় বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে চড়া দামে। টাকা আনিনি রে বাবা, আইসা আবার বাড়ি থেকে দূরে ভদ্র বাড়ি, আবার টাকা এসে কিনে দেখেন দিয়ে বাড়ি যাচ্ছি। অথবা পশু প্রাণীর ভ্যাকসিনগুলো পর্যাপ্ত পরিমাণ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সাপ্লাই দিচ্ছে না। 4 তারিখে আমি আসছিলাম, আমাকে বলে সাপ্লাই নাই। আজ 5 তারিখে এসে বলতেছে আমাকে কয়েক কিনে এনে সেটা দেওয়ার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ বন্ধ। সংকট নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করা হয়েছে। জলাতঙ্ক প্রতিরোধক যে টিকা আমরা প্রত্যেকদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে 280 থেকে 320 জন আক্রান্ত ব্যক্তিকে প্রদান করে থাকি। গত 29 তারিখে আমরা চাহিদা পূরণ করার পরে সিডিসি অর্থাৎ কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল যে বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরের, তারা আমাদেরকে মাত্র 200 ভায়াল ইনজেকশন অর্থাৎ টিকা প্রদান করেছেন, যা আমাদের জন্য খুবই অপ্রতুল। এক পর্যায়ে আমরা গত বৃহস্পতিবার থেকে এটি সরবরাহ পুরোপুরি আমাদের আসলে বন্ধ হয়ে গেছে, যেহেতু তারা নতুন করে আমাদের সরবরাহ নিশ্চিত করেনি। গত কয়েক মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিনের চাহিদা বেড়েছে, তবে 3 জানুয়ারি থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ভ্যাকসিনের সরবরাহ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। চট্টগ্রাম আদালতের 1911টি মামলার নথির খোঁজ পাওয়া যাচ্ছে না। হত্যা, মাদক চোরাচালান ও বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার এসব নথি বিচারিক কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলছেন আইনজীবীরা। নথি না থাকলে অপরাধ প্রমাণ করাও কঠিন হয়ে যাবে। নথিগুলোর খোঁজ না পাওয়ায় নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌশলী মফিজুল হক ভুইয়া। চট্টগ্রাম থেকে AK-M নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। দিনভর আইনজীবী ও বিচার প্রার্থীদের পদচারণায় মুখর থাকে চট্টগ্রাম আদালত ভবন। সন্ধ্যার পর আদালত ভবনে নিরাপত্তা জোরদার থাকার কথা, কিন্তু পিপির কার্যালয়ের সামনে আদালতের বারান্দা থেকে নথি হারানোর ঘটনায় বিস্মিত আইনজীবীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। চট্টগ্রাম মহানগর পিপির কার্যালয়ে 28 থেকে 30টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল।
পিপি কার্যালয়ে জায়গা স্বল্পতার কারণে 2023 সালের 24 এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় 1911টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল। ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে হারিয়ে গেছে নথিগুলো। আমরা বিচারপ্রার্থীরা এখানে শুনতেছি 2000 নথি গায়েব হয়ে গেছে। তাইলে এই নথিগুলো যদি সুষ্ঠুভাবে না পাই আমরা সুষ্ঠু বিচার কোথায় পাবো? অভিযোগপত্রের সঙ্গে আদালতে সিডি জমা দিতে হয় জানিয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিডিতে মামলার ধারাবাহিক অগ্রগতির বিবরণ লিখে রাখেন বলে জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি। চুরিও হতে পারে, নেহায় চুরিও হতে পারে, অথবা এই সিডির সাথে যারা আসামি হিসেবে থাকতে পারে তারাও তাদের কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করতে পারে বলে আমার বিশ্বাস। এটা আমি মনে করি যে এটা যাদের দায়িত্বে থাকার কথা তাদের কিছু গাফিলতি রয়েছে। সিডি থাকলে 5 থেকে 10 বছর পরও সাক্ষ্য দিতে সুবিধা হয়, অন্যথায় মামলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে বলে জানান মহানগর দায়রা জজ আদালতের পিপি। আমরা যখন 1 তারিখে আসলাম তখন দেখলাম যে এখানে নথিগুলো নেই বা কাগজগুলো নেই। আমি এখন খোঁজ খবর নিয়ে এবং এখানে বন্ধের ভিতর নাকি কন্ট্রাক্টরের কাজ হয়েছে, আমি খোঁজ খবর নিয়ে এখন দেখলাম যে এটা জানানোর দরকার, সেই হিসাবে আমি এটা জিডি করে দিয়েছি। পর্যাপ্ত ভিতরে আছে এখানে, উপরে এখানে কোনো পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই। মামলা থেকে অব্যাহতি পেতে আসামিরা এমন কাজ করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারে নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় যত্রতত্র ফেলা হচ্ছে বর্জ্য। হুমকিতে পড়েছে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্য। বছরের পর বছর এই সমস্যা চলে আসলেও নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ। সহকর্মী দেওয়ানি মনের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বাসাবাড়ি, হাটবাজার, ক্লিনিক ও কলকারখানার উচ্ছিষ্ট ময়লা আবর্জনা নির্বিচারে ফেলা হচ্ছে জলাশয়, ডোবা, খাল ও নদীর পাড়ে। এছাড়াও পাড়া মহল্লা ও সড়ক মহাসড়কের আশেপাশে স্তূপ করে ফেলা হচ্ছে এসব ময়লা আবর্জনা, যা নদী, খাল ও জলাশয় দূষণ এবং পরিবেশ স্বাস্থ্য ঝুঁকির কারণ। পাশাপাশি মহাসড়কের পাশে ময়লার স্তূপের কারণে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। ময়লার গন্ধে আমরা হাঁটতে পারি না, নাক চাপতে ধরেও হাঁটতে পারি না, খুব সমস্যা হয়, বুঝছেন, বমি আহে, দুর্গন্ধ আসে। আশেপাশের এলাকার সব ময়লাই মেইন রোডে ফেলায়, ফ্যাক্টরি আছে আশেপাশে। আমরা চাই এটা একটা সচেতনতা, এর ভিতরে ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলা। হাইওয়ের পাশে এভাবে ময়লা ফেলে রাখলে সড়কে যারা যাতায়াত করে, যানবাহনে হোক বা ফুটপাতে যারা আমরা চলাফেরা করি, আমাদের জন্য অনেক যে দুর্গন্ধ সহ্য করতে হয়। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে পুরো সাভার এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বেশ কয়েকবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব ময়লা অপসারণ করে মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে ময়লা না ফেলতে নোটিশ দিলেও তা মানছে না কেউ। যাইতে লাগে যে গরু মারা, কুত্তা মারা, এরকম একটা খারাপ একটা গন্ধ বাসনা ছুটে, রাস্তা দিয়ে যাইতে পারি না, আইতে পারি না। ময়লা শ্বাসকষ্টের সমস্যা হয়, নিঃশ্বাসের সমস্যা হয়। যে দিক দিয়ে আমরা হাঁটি আর কি না, দুর্গন্ধ করার সমস্যা হয়। ময়লার সমস্যাগুলো থাকা উচিত না, কারণ একটা দেশের ভাবমূর্তি দেখা যায় যে তাদের রাস্তাঘাট কতটা সুন্দর না অসুন্দর, এটার উপর ভিত্তি করে। নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় এমন দুরবস্থা উল্লেখ করে পরিবেশ রক্ষা ও জনভোগান্তি নিরসনের বাণী শোনালেন সাভার উপজেলার এই কর্মকর্তা। দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করে কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যায়, সেই কারণে হলো ইতিপূর্বে হলো যে আমাদের শ্রদ্ধেয় জেলা পরিষদ স্যার আমরা আলোচনা করেছি। আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ডিপিপি প্রণয়ন করে এবং জায়গা দেখে আমরা মিনিস্ট্রিতে জেলা পরিষদ স্যারের মাধ্যমে মিনিস্ট্রি পাঠানোর ব্যবস্থা করব। প্রশাসনের উদ্যোগে দ্রুতই নির্দিষ্ট ডাম্পিং জোন চান সাভারবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওনকে গুলি করে হত্যা মামলায় ডিবির সাবেক এসআই কনককে 5 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আদালত প্রাঙ্গণে শাওন আহমেদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে শাওনের পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলা ডিবির সাবেক এসআই মাহফুজুর রহমান কনক ওরফে মাহফুজুল হককে ঢাকা এয়ারপোর্টস্থ 13 APBN থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন বিকেলে কনককে 7 দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালতে হাজির করে সদর মডেল থানা পুলিশ।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার 12টা থেকে রাঙ্গামাটি শহরের বনরূপায় প্রধান সড়কের উপর 1.5 ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা জানান, উপাচার্য উপ উপাচার্য পদত্যাগের পর গত 4 মাস ধরে ভিসি নেই বিশ্ববিদ্যালয়টিতে। এতে স্থবিরতা নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক প্রশাসনিক কার্যক্রমে। বৃহস্পতিবারের মধ্যে উপাচার্য নিয়োগ না দিলে আরো বড় আন্দোলনে যাওয়ার হুমকি দেন শিক্ষার্থীরা। আমাদের পড়ালেখার যে কার্যক্রম এটা ঠিকমতো হচ্ছে না, আমাদের প্রশাসনিক কার্যক্রমগুলো ঠিকমতো হচ্ছে না। দীর্ঘদিন যাবত আমাদের ভার্সিটিতে কোনো ভিসি নাই, আমরা ভিসির জন্য এখানের মধ্যে সড়ক অবরোধ করছি। বুধবারের সন্ধ্যা 6টার মধ্যে যদি আমাদেরকে ভিসি নিয়োগ দেওয়া না হয়, সেক্ষেত্রে আমরা আরো বড় আন্দোলনে যেতে বাধ্য হব। পৌষের পর থেকেই বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও কমেনি ঠান্ডা। কুয়াশার চাদরে মুড়ে থাকছে পথঘাট, সমস্যা সৃষ্টি হচ্ছে যান চলাচলে। পাশাপাশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। করতোয়া নদীর পাশে অবস্থিত পঞ্চগড় শহরে শীতের দাপট বরাবরই বেশি। তেঁতুলিয়ায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.4 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতে কাবু পঞ্চগড়ের জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশার চাদরে মুড়ে আছে পুরো জেলা। যান চলাচলে তীব্র সমস্যা সৃষ্টি হচ্ছে চরম বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সকালবেলায় একটু আবহাওয়া ভালো দেখা যাচ্ছে, কিন্তু বাতাসের জন্য হাত পা প্রায় আসতেছে। ঠান্ডাটা আছে, হ্যাঁ, কিন্তু মানে ঠান্ডার আবহাওয়া লাগতেছে। সরকারের পক্ষ থেকে এরই মধ্যে শীতার্তদের জন্য 22,000 কম্বল ও 72,50,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সামনে আরও সহায়তা আসতে পারে বলে জানান জেলা প্রশাসক। 1 লক্ষ শীতবস্ত্রের জন্য রিকুইজিশন দিয়েছি, ইতিমধ্যে 45,000 পেয়ে গেছি। আশা করছি যদি শীতের তীব্রতা বজায় থাকে তাহলে হয়তো আরও শীতবস্ত্র আমরা সরকারের পক্ষ থেকে পাবো এবং পাওয়া মাত্র এগুলো আমরা উপজেলা পর্যায়ে বিতরণ করে দেব। এদিকে শীতের নাজুক অবস্থা সাতক্ষীরার সাধারণ মানুষের। পৌষের পর থেকেই বেড়েছে শীতের তীব্রতা। রাতে লেপ কম্বল দিয়ে মিটছে না ঠান্ডা। সূর্যের দেখা মিলছে সকাল 11টার পর। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। সাতক্ষীরা এখন প্রচণ্ড শীত পড়ছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষের অবস্থা খুবই করুণ। শিশুরা, বাচ্চারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাওয়া যাচ্ছে না। এদিকে ভোলায় শৈত্যপ্রবাহ কমলেও কমেনি ঠান্ডা। রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে অনেককে। শীতে বিপাকে পড়েছেন কৃষকরা। তীব্র শীতেও কোনো সাহায্য পাননি বলে জানিয়েছেন কৃষকরা। শীত পড়ছে, সেই শীতে আমাকে অনেক অসুবিধা। ছোট বাচ্চা শীতে বেরোতে পারে না, স্কুল মক্তবে যাইতে পারতেছে না। আমার কাজের খুব অসুবিধা, আমাকে জামা কাপড় কিছুই নেই, আমরা শীতের জন্য কাজ করতে পারি না। শীতার্তদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। সোমবার বিকেলে বোদা উপজেলার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন সেনাবাহিনী 66 পদাতিক ডিভিশনের 29 বীর এ লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ চৌধুরী। শীতবস্ত্র পেয়ে সন্তোষ জানান হতদরিদ্র মানুষগুলো। সুনামগঞ্জ ও নড়াইলে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 3 জন, আহত হন আরও 4 জন। সোমবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিচুনি পয়েন্ট এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আমিরুল ইসলাম ও তার ভাগ্নে রাজিন মারা যান। অন্যদিকে নড়াইল সদর উপজেলার মূলদাইর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন পিকআপ ভ্যান চালক। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এই ঘটনায় আহত 4 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে রূপগঞ্জের পূর্বাচলের 5 নম্বর সেক্টরের উপশহরের সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সড়কের পাশে এক নারীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানান
রূপগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের কৃষকরা। তবে চাহিদা অনুযায়ী সার না পেয়ে দুশ্চিন্তায় তারা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, জমিতে কি পরিমাণ চারা রোপণ করা হয়েছে, প্রয়োজনীয় সার না পাওয়ার কি কারণ বলছেন ব্যবসায়ীরা? জি জি তন্নি, আসলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে কিশোরগঞ্জের কিন্তু সর্বমোট কিন্তু 1,47,000 হেক্টর জমি নিয়ে কিন্তু আসলে এখানকার যে হাওর অঞ্চল সেটি কিন্তু গঠিত। এর মধ্যে কিন্তু প্রায় 60,000 হেক্টর জমিতে কিন্তু এখানকার যে বোরো ধানের যে আবাদ সেটি কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু কৃষকরা কিন্তু রোপণ করেছে। কৃষি বিভাগ সূত্রে আসলে যেমনটি আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন, এখানে কৃষকরা এখন কিন্তু কিছুটা দুশ্চিন্তার মধ্য দিয়ে আসলে যাচ্ছে। কৃষকদের সাথে কথা বলে আসলে আমরা যেটি জানতে পেরেছি, তারা যেমনটি বলছেন যে প্রয়োজনীয় চাহিদার চেয়ে আসলে সারের যেই সংকট সেটি কিন্তু আসলে এখানে দেখা দিয়েছে। কিন্তু কৃষি বিভাগ বলছে যে এখানে কিন্তু প্রয়োজনীয় সারের কোনো সংকট নেই। এই চাহিদার এই মুহূর্তে কিন্তু আসলে সারের ব্যাপক চাহিদা থাকায় কিন্তু এখানকার যে সার বিতরণ যে কার্যক্রম সেটি কিন্তু রেশনিং পদ্ধতিতে তারা সার বিতরণের কার্যক্রম চালাচ্ছে বলে যে কৃষি অধিদপ্তর আসলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কিন্তু এই মুহূর্তে কিন্তু কিশোরগঞ্জের প্রায় 5টি উপজেলা নিয়ে আসলে এখানকার যে হাওর অঞ্চল গঠিত, সেখানে কিন্তু পুরো দমে যে বোরো রোপণের যে কার্যক্রম কিন্তু কৃষকরা করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে এই সারের যে স্বল্পতা সেটি যদি খুব দ্রুত যদি সমাধান করা যায়, তাহলে কৃষকরা আসলে বোরো ধানের যেই এবারে যে চাষাবাদ সেটি আসলে তারা খুব সুন্দরভাবেই নাকি শেষ করতে পারবে বলে আসলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল মূলত কিশোরগঞ্জের যে হাওর অঞ্চল থেকে এই বোরো ধানের চাষাবাদের সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ যুক্ত হয়েছিলেন কিশোরগঞ্জ থেকে, বোরো চাষ নিয়ে জানাচ্ছিলেন বিস্তারিত আমাদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিলের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার ক্যাম্পাসের প্যারিস রোডে কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এ সময় পোষ্য কোটা বহালের দাবি জানিয়ে বক্তারা বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই কোটা বহাল থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত বৈষম্যের সৃষ্টি করেছে। দাবি আদায়ে আগামীতে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গেল 2 জানুয়ারি রাতে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন উপাচার্য। উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার স্বপ্ন বুনেন মাদারীপুরের মোহাম্মদ আসাদ মাতব্বর, কিন্তু সেই স্বপ্ন লিবিয়া পর্যন্ত গিয়ে ফিকে হয়ে যায়। সেখানে বন্দী হন মাফিয়াদের হাতে। পরিবার কয়েক ধাপে 42 লাখ টাকা দিলেও মুক্তি মেলেনি তার। বুধবার সকালে পরিবারের কাছে খবর আসে আসাদ আর বেঁচে নেই। এই খবরে শোক নেমে এসেছে স্বজনদের মাঝে। তাদের দাবি, দালালদের নির্যাতনেই মৃত্যু হয়েছে আসাদের। সহকর্মী শিবশঙ্কর রবিদাসের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শামীম হোসেন। প্রায় 2 বছর আগে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর এলাকার আব্দুল হাকিম মাতব্বরের ছেলে আসাদ মাতব্বরের সঙ্গে পরিচয় হয় স্থানীয় দালাল রুবেল খানের। পরে 17 লাখ টাকার বিনিময়ে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চুক্তি হয় তাদের মধ্যে। তবে লিবিয়াতে পৌঁছানোর পরেই দালাল চক্র তাকে একটি বন্দিশালায় আটকে রেখে টাকার জন্য শারীরিক নির্যাতন শুরু করে। ভিডিও কলে পরিবারকে দেখানো হয় নির্যাতনের দৃশ্য। এমন অবস্থায় সহজ সম্পদ বিক্রি করে প্রথম দফায় 14 লাখ টাকা দেয়া হয়, কিন্তু আরো টাকা না দিলে ইতালি পার করা হবে না এমন কথা বলে পরিবারের কাছ থেকে মোট 42 লাখ টাকা নেওয়া হয়, এমন দাবি নিহতের স্বজনদের। বুধবার সকালে লিবিয়া থেকে ফোনে জানানো হয় স্ট্রোক করে মারা গেছেন আসাদ। এমন খবরে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আমার বাবার হয়েছে মার গিয়া আর আত্মগোপন করছে, আর নাই ভিডিও কলে আমার মুখখান তো দেখাইবে আমার বাবা। কতক্ষণ পর কয় লাশ নিবেন, 2.5 লাখ টাকা লাগবে। আমার বাবাই যদি অসুস্থ হইতো আমার বাবাই কইতো না। আমি খালি দাবি করি আমার বাবার লাশটা। কথা কইছে সুস্থ মানুষ স্বাভাবিক, কথা কর পর 3টার কালা ওরা ফোন দিছে, কয় কি স্ট্রোক করে মর গেছে। আমার স্বামী স্ট্রোক করে নাই রে, ওরা জোট করে মর গেছে। পরিবারের দাবি, যেদিন মারা গেছে সেদিন রাতেও কথা বলেছেন তাদের সাথে। আরো টাকার জন্য আসাদকে পরিকল্পিতভাবে হত্যা করেছে দালাল রুবেল ও তার সহযোগীরা। প্রতিটা দালালি এরকম মানুষদেরকে
প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এবং সেখানে নিয়ে প্রচুর মারধর টর্চারিং করে। যাতে এরকম ঘটনা আর ভবিষ্যতে না ঘটে সেদিকে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। জেলা প্রশাসক জানিয়েছেন, লিবিয়ায় নিহত আসাদের মরদেহ দ্রুত দেশে ফেরাতে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে লিবিয়া হয়ে ইতালি বা অন্যান্য ইউরোপের দেশে যাওয়ার জন্য এখানে একটা চক্র বা পাঠানোর জন্য একটা চক্র এখানে কাজ করে। মাদারীপুরের বাসিন্দাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অবৈধ পথে যদি বিদেশে যাওয়ার চেষ্টা করা হয় এতে আর্থিক ক্ষতি থেকে শুরু করে জীবন মানেরও রিস্ক রয়েছে। আসাদের মরদেহ দ্রুত দেশে আনা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সরিষা ফুলের সমারোহে নয়নাভিরাম এখন হাকালুকি হাওর। এই সৌন্দর্য উপভোগে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। পাশাপাশি সরিষা ফুল চাষে লাভের আশা দেখছেন কৃষকরা। সহকর্মী সালে লাহিকুটির তথ্যছবিতে সালমা জাহানের রিপোর্ট। বর্ষা মৌসুমে পানিতে টইটুম্বুর থাকে মৌলভীবাজারের হাকালুকি হাওর, আর শুকনো মৌসুমে হাওরের বিলাঞ্চলের মাঠ জুড়ে আবাদ হয় সরিষার। এখন যেদিকে চোখ যায় শুধুই হলুদের সমারোহ। প্রকৃতির এ মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। মানুষের মুখে আমি অনেক শুনেছিলাম এই সরিষা ক্ষেতের কথা, সেই জন্য হাজবেন্ডের কাছে বায়না করে এখানে চলে আসা। আর এখানে এসে দেখছি সব হলুদের সমারোহ, মনটা অনেক ভরে গেল এখানে এসে। আমি ইটালি থাকি, অনলাইনে সবসময় সরিষা ক্ষেত দেখি, আর এখন আমি নিজে দেখলাম ইয়া খুব ভালো লাগে দেখিয়া। বিকালটা খুব এনজয় করলাম। সরিষার গ্রান করে সাইরো বাই দিয়া আসলে ফিলিংসটাও অন্যরকম। এমনকি সরিষা ফুল হাওড় অঞ্চলের কৃষকদের গুরুত্বপূর্ণ চাষাবাদ। ভালো ফসলের আশাও করছেন, তবে মাঠ ঘুরতে আসা পর্যটকের কারণে বিপাকে পড়ছেন কৃষকরা। 3-4 মন মনে হয় কেয়ারে পাইতাম পারি। আর মেইন সমস্যা হয়ে গেছে এখন যে পর্যটন মানুষ আমরা খেদাইয়া রাখতে রাখতে সরিষা নষ্ট করলি রাখি, এগুলা ফর দেওয়া লাগে। আর সরকারি সহযোগিতায় সরিষা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত বছর তুলনায় এই বছর প্রায় 2000 হেক্টর জমিতে বেশি চাষাবাদ হয়েছে। আমরা কৃষক ভাইদেরকে বিভিন্ন উপকরণ এবং উন্নত সরিষার বীজ দিয়ে সরবরাহ করে প্রশিক্ষণ দিয়ে চাষাদেরকে উদ্বুদ্ধ করেছি। বছর জুড়ে হাকালুকি হাওর চিরচেনা নানা রূপ দিয়ে পর্যটকদের কাছে টানে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারের আশুলিয়ায় নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তিতাসের আবাসিক গ্রাহকরা। সোমবার দুপুরে নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় কয়েকশো গ্রাহক এই মানববন্ধনে অংশ নেন। এ সময় অভিযোগ করে গ্রাহকরা বলেন, নিয়মিতভাবে তিতাসের গ্যাস বিল পরিশোধ করলেও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাচ্ছেন না তারা। বাসায় গ্যাস সংযোগ থাকলেও প্রেসার না থাকায় বিকল্প উপায়ে কষ্ট করে রান্নার কাজ করতে হয় তাদের। ফলে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছেন বলেও জানান তারা। আকিজ মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য 2024-25 শিক্ষাবর্ষে মাসিক 6000 টাকার বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে। সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে আকিজ মনোয়ারা ট্রাস্টের সম্মানিত সদস্যগণ। এই উদ্যোগ আকিজ মনোয়ারা ট্রাস্টের শিক্ষার প্রসার এবং সামাজিক উন্নয়নে অবদানের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর মার্কেটিং জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাইদুল ইসলাম জানান, শিক্ষা খাতে এই অবদান ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। এছাড়াও স্কলারশিপ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অগ্রসর হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।